কিছু ভয়, কিছু রহস্য, কিছু কথা, কিছু ব্যথা, কিছুটা গোছানো আর কিছুটা কল্পনা নিয়ে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৌতিক পালং। সংখ্যানারায়ণ দ্য স্টোরি টেলার চ্যানেলে আমার শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে গল্প শুনতে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর নিত্য নতুন গল্প শুনতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৌতিক পালং। অনেক দিন পর সতীশের সঙ্গে দেখা। বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলায় বেন্টিং স্ট্রিটের বাঁদিকের ফুটপাত দিয়ে উত্তর মুখে চলেছিল। সমস্ত অফিসে সবেমাত্র ছুটি হয়েছে। শীতকাল, আধো অন্ধকার আর আধো আলোয় পথ ছেয়েছিল। ক্লান্ত দেহে ছ্যাঁকড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম। সহসা সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম, আরে সতীশ যে! সতীশ সবিস্ময়ে আমার পানে চেয়ে বলে উঠল, আরে খগেন, বাই গড, আমি তোমাকেই খুঁজছিলাম। আমি বললাম, তার প্রমাণ? আমাকে ধাক্কা দিয়েই তুমি চলে গেছিলে, আরেকটু হলে ভাগ্যিস ডাকলাম। আরে সরি ভাই, সরি, আমি এখন বিশেষ ব্যস্ত। তা তো তোমাকে দেখেই বুঝতে পারছি। তা কোথায় চলেছো শুনি? তোমাকে আমার সঙ্গে যেতে হবে, বেশি দূরে নয়, যাবার পথে সব বলবো। আশ্চর্য ব্যাপার, না বললে শুনবো না ভাই, জোর করে নিয়ে যাব কিন্তু। ছেলেবেলা থেকেই সতীশকে চিনি, কথা অনুযায়ী সে কাজ করে। আজ শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে স্বার্থসিদ্ধি করতে পারে না। অগত্যা তার সঙ্গে যেতে হলো। তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল। সে তার উদ্দেশ্যে খুব সংক্ষেপে ব্যক্ত করল, জানিস তো ভাই, সেদিন সকালে খবরের কাগজে বেচা কেনার কলমে একটা বিজ্ঞাপন ছিল। বিজ্ঞাপনটা ছিল এই রকম: একটি অতি আধুনিক রহস্যজনক চীনদেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে। জগতে ইহা অদ্বিতীয়, সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে। সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল, নে, এটা পড়, এটা পড়লে আশা করি তুমি সব বুঝতে পারবি। আমি বললাম, বুঝলাম, তা রহস্যজনক শব্দটার মানে কি? ওইটাই তো আমায় ভাবিয়ে তুলেছে, কোনো হদিস করে উঠতে পারছি না। সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে। হঠাৎ সে লাফিয়ে উঠল, আরে পেয়েছি পেয়েছি, ওই দেখ, ওই 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 গলিটা হবে, ওই গলিটা। সন্ধ্যার স্তিমিত আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগল। চীনা পল্লীর চীনা আবহাওয়ার রহস্যজনক খাট। সতীশের হাতটা ধরে বললাম, আরে ভাই সতীশ, খাটে কাজ নেই সতীশ, চল ফিরে যায়, আমার বাঙালি খাট বেঁচে থাকুক। সতীশ প্রবল বেগে এক ঝাঁকুনি দিয়ে বলল, আরে ভীতু কোথাকার, এতটা এগিয়ে এসে কখনো ফেরা যায় নাকি? গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ওদিকে ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্য উৎকট গন্ধ ভেসে আসছে। অন্নপ্রাশনের ভাত যেন টিকরে বার হয়ে আসতে চাইল অসহ্য যন্ত্রণায়। নাকে রুমাল চাপা দিয়ে কোনো গতিকে পথ চলতে লাগলাম। একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছড় খেয়ে পড়ল। মাথার উপর দিকে কয়েকটা বাদুড় ডানার শব্দ করতে করতে উড়ে গেল। দুটো অভিভাবকহীন কুকুর এই অনাধিকার প্রবেশকারীদের পানে চেয়ে বিস্ময় সুরে অভিযোগ করতে লাগলো। পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না। পাশে একটা চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড, তার ওপরকার নরকঙ্কালের ছবিটা প্রায় জীর্ণপ্রায়। কোথা থেকে একটা পিয়নোর অস্পষ্ট সুর ভেসে আসছিল। শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছালাম। অমন বাড়ি আমি আর জীবনে দেখিনি। ইট বার করা, পঙ্গু প্রায় বহু প্রাচীনকালের সাক্ষ্য দিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে। হয়তো নবাব আলীবর্দী খাঁর আমলে এই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছে। ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে আমরা ভিতরে প্রবেশ করলাম। বাড়ির ভিতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। এত লোক এখানে কোথা থেকে এলো?
যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছু ফেলে আসলাম, সেখানে তো কারো ছায়া পর্যন্ত খুঁজে পাইনি। ভৌতিক কণ্ড নাকি? সকলের মুখেই কৌতূহলের ছাপ বর্তমান। নানা জাতির লোক সেখানে সমবেত হয়েছিল। এতগুলি লোক, কিন্তু কারোর মুখে একটি কথা নেই। সুচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায়। ঘণ্টাখানেক পর একটা বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল। তার মাথার একটা চুলও কাঁচা ছিল না। তার সামনের ওপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো, আর বাঁ হাতের উল্কিতে একটা ভোজালির ছবি। সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল। বাড়িটি একটি দুর্ভেদ্য দুর্গের মতো, চারিদিকে গোলকধাঁধা। হ্যাঁ, হ্যাঁ, খাট বটে। অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টা দেখিনি। কাঠ আমি অনেক দেখেছি, কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা কাঠ সেই প্রথম এবং শেষ দেখলাম। তার অপূর্ব ভাস্কর্য, অপূর্ব কারুকার্য। একপাশে ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর প্রশান্ত মূর্তি। আয়তনে খাটটি বিশেষ বড় নয়, দুটি মানুষ বেশ আরামে শুতে পারে। আবার আশ্চর্য, সেই খাট বাড়িয়ে 10 জনের জায়গা করা যায়। দেখে চমকে গেলাম। সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো। ওই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলেরই মন আকৃষ্ট হয়েছিল। কেনবার জন্য সকলের কি সে ব্যাকুলতা! দাম হু হু করে বাড়তে লাগলো। শেষে সতীশের ভাগ্যেই ওই খাটটি জুটল 1500 টাকায়। সেই খাট নিয়ে বাড়ি ফিরতে ফিরতে সতীশের প্রায় 10টা বাজল। যে দেখলো সেই বলল, বাবা, চমৎকার খাট কিনেছ বটে সতীশ বাবু। সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম। সতীশ বলল, আবার এসো, নেমন্তন্ন রইল। হ্যাঁ, আমি তথাস্তু বলে চলে এলাম। আমি যাবার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির। উস্কো খুস্কো তার চুল, মুখ শুকনো, চোখ দুটো জবা ফুলের মতো লাল। দুর্ভাবনায় দুশ্চিন্তায় ঘুম হয়নি তার। আমি সবিস্ময় প্রশ্ন করলাম, আরে, ব্যাপার কি? বিপদ ভাই, বিপদ, ভীষণ বিপদ। সতীশের গলা দিয়ে স্বর বার হচ্ছিল না। আমি বললাম, কিসের বিপদ ভাই? আরে, সেই খাটটা, সেই খাটটা রে ভাই, সেই খাটটা। একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে? হাজার হোক, ওটা একটা রহস্যজনক খাট। পূর্ব রাত্রের ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল। সারা রাত্রির সে ঘুমোতে পারেনি। ওই খাটের উপর সে শুয়েছিল। হঠাৎ মধ্যরাত্রে তার মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে। উঠে সুইচ টিপে আলো জ্বেলে দেখল, না, খাট তো ঠিকই আছে। আবার শুয়ে পড়ল। আর খানিক পরেই আবার তার ঘুম লেগে গেল। কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন গম গম করছে। দেয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠুকি হচ্ছে। ধড়মড় করে উঠে আবার আলো জ্বালালো। না, সব কিছু নিস্তব্ধ নিথর, কোথাও এতটুকু শব্দ নেই। সে আবার শুয়ে পড়ল। এবার আর সে আলোটা নেবালো না। ভোর রাতে কার দুর্বাদ্য আর্তকণ্ঠের বিলাপধ্বনিতে তার চেতনা ফিরে এলো। এ যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল। আমি বললাম, বলেছিলাম তো তোমায় প্রথমেই, ও খাট কিনে কাজ নেই। যেমন তোমার রোগ, এইবার বোঝো ঠেলা। সতীশ বলল, দেখ খগেন, তোমায় হয়তো বুঝিয়ে বলতে পারবো না। ওই হতভাগা খাটখানার উপর যেমন মায়া লেগে গেছে যে কি বলবো। আমি ওকে ছাড়তেই পারবো না কোনো মতে। তবে এবার মরো ওই নিয়ে, ওই খাট নিয়ে এবার কি অবস্থাটা হচ্ছে বুঝতে পারছো। আমি তোমার সাহায্য চাই ভাই, আমাকে একটু সাহায্য করো। আমার সাহায্য? হ্যাঁ, আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে। সারা রাত না ঘুমিয়ে না ওই খাট পাহারা দেব। দেখি ওর গলদ কোথায়। হ্যাঁ, ঠিকই বলেছ। আর কাল যে আমার অফিস। হায় এ পাগল, কাল তো রবিবার। কাল রবিবার, রবিবারে আবার তোমার অফিস কি করে হবে? অগত্যা বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধেবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম। সতীশ আমার অপেক্ষায় পথ পানে চেয়েছিল। সে উল্লাসে চিৎকার করে উঠে বলল, আরে সুস্বাগতম ভাই, সুস্বাগতম। তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো?
না, দিনের বেলা গন্ডগোল হবার তো কোনো কারণ দেখছি নে। না, সব ঠিকঠাকই আছে। সতীশের মা বললেন, দেখ দেখি বাবা খগেন, এত করে বলছি, যা যা খাটটাকে বিক্রি করে দে। তা আমার কথা যদি ও শুনেছে। সতীশ বলল, বলছো কি মা, ভয় পেয়ে 1500 টাকায় খাটটা বিক্রি করে দেবো? অত কষ্ট করে কিনেছি খাটটা, আমার কত শখের বলো তো, আর একটু ভয়ের জন্য খাটটা বিক্রি করে দেবো? খাওয়া দাওয়া সেরে রাত্রির জাগবার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম। আমার হাতে দীনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস, আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন। রাত্রি কমে কমে বাড়তে লাগলো। ঠিক হলো, আগে সতীশ ঘুমাবে আর আমি জাগবো, তারপর সতীশ জাগবে, আমি ঘুমাবো। বইখানা খুলে আমি বসে রইলাম, পড়তে পারলাম না। একটি অক্ষরও এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। চারিদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে। এতটুকু শব্দ থেকে চমকে উঠেছিলাম। ওই বুঝি অপদেবতা আমার গলাটি টিপে দিল। কাঁধের বাড়িতে সুর করে দুটো বেজে উঠল। হঠাৎ মনে হলো কে যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে। তার পদশব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল। আমার সারা শরীরটা ঢোল দিয়ে উঠল, লোমগুলো খাড়া হয়ে উঠল। হঠাৎ সশব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল। মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্যে উঠে গেছি। আমার জ্ঞান যেন লোপ পেয়ে গেছে। আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল। আমি সব হয়ে ডেকে উঠলাম, ওরে সতীশ, সতীশ রে, কোথায় গেলি সতীশ? সতীশ ধর্মর করে উঠে পড়ছিল। ব্যাপার কি খগেন? কি রে, কি হলো, ব্যাপার কি? ভয়ে বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। সতীশ আমার দু কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকলো, ওরে খগেন, ওরে খগেন। আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম, ওহ বাবারে, যা ভয় পেয়ে গেছিলাম। তা তো বুঝতেই পারছি। যাক, আর তোমায় জাগতে হবে না, তুমি ঘুমাও। আমি জেগে আছি। যাও ভাই যাও, তুমি খাটে গিয়ে ঘুম আগে যাও। না, আমার ঘুমিয়ে কাজ নেই। আর তাছাড়া ঘুম কি আমার আদ্য হবে? আরে বেতু কোথাকার, যাও না ভাই, তোমাকে বারবার বলছি শুতে যেতে, বিছনায় গিয়ে শুকে যাও। তারপর ভীতু আমি ও সতীশ দেয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম। আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম, কেউ একটি কথাও কইলাম না। আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের পানে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। অসংখ্য তারাকা মিটমিট করে জ্বলছিল। বোধ হলো তারা যেন আমাদের বিপদে ফিক ফিক করে হাসছে। আমরা চুপটি করে বসে আছি, এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নিভে গেল। আমরা সমস্বরে বলে উঠলাম, কে 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 ওখানে, কে? বোধ হলো কে যেন মেন সুইচ বন্ধ করে দিয়েছে। হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল। অমন হাসি আমি যেন জীবনে কাউকে হাসতে দেখিনি। হাসি যেন আর শেষ হতে চায় না। সে কি বিকট শব্দ! বোধ হলো কে যেন ঠিক দরজার কাছে হেসে খুন হচ্ছে। আমি শিউরে উঠলাম। সতীশ চট করে টর্চটা দরজার উপরে ফেললো। তাতে হিতে বিপরীত হলো। বোধ হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিকে জানলাটার ধারে বসে আর্তকণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছে। তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না, কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগলো। তারপর সেই খাটের ওপর গিয়ে সেই বিলাপধানী আর নড়ল না। তার কান্নায় যেন খাটটা ভিজে গেল। সেই অবদ্ধ ভাষায় সকরুণ বিলাপধ্বনি চিত্তে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করল, যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগলো। মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে। আমরা যেন ধীরে ধীরে অবচেতন হয়ে পড়ছি। সতীশের সাহসটা ছিল খুব বেশি, তাই সে খাটের ওপর টর্চ ফেলে গর্জে উঠল, কে? কে ওখানে, কে ওখানে? কিছুই দেখা গেল না, কেউ সাড়া দিল না। সহসা সেই খাটখানা ঘরময় দাপাদাপি শুরু করতে দিল। মনে হলো অগণিত নরকঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করছে। তাদের হাড়ের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাবার উপক্রম হলো। আমার বুকের ভিতরটা টনটন করতে লাগলো। কিসের যেন বেদনায়। বোধ হলো হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে। একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল। তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না।
বোধ হলো আমি যেন অনেক দূরে এক চীনা বাড়িতে গিয়ে হাজির হয়েছি। একটা ছোট্ট ঘরে তখন সেই গভীর রাতে টিমটিম করে দ্বীপ জ্বলছিল। ঘরের মেঝের উপর একটা লোক মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছে। একটা ছেঁড়া মাদুরের ওপর তার সেই রোগপুণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হলো। রেগে রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কালসার হয়ে গেছে। তার পাশে বসেছিল তার স্ত্রী, চেহারা কিন্তু চেহারায় তার তার স্বামীর স্বামীর ৪ 4 গুণ। গুণ। একটু একটা মস্ত টুলের উপর বসে সে ঢুলছিল। তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম। ৭ সমুদ্র ১৩ নদী পার করে এটাকে কে এখানে নিয়ে এলো? হঠাৎ স্ত্রীলোকটি বিকট এক হা করে হাই তুলল। তারপর দুটো সশব্দে তুড়ি দিয়ে একবার ঘরের চারিদিকে চেয়ে দেখল। দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি। চকিতে ক্রুদ্ধ বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানার উপর ফেলে দিল। সে ভীষণভাবে গর্জন করতে লাগলো, আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের পানে আঙুলি সংকেত করে। বোধ হলো সে চায় খাটে উঠতে, কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না। উত্তেজনায় কাশতে কাশতে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল। আমি শিউরে উঠলাম। তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল, আর সে উঠল না। আর তার স্ত্রী তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো। যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম ভোরের আলো চারিদিকে ভরে গেছে। দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন। তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন, খগেন, বাবা খগেন, ওঠ বাবা, বাবা খগেন ওঠ। আমি বললাম, আমি কোথায়, আমি কোথায়? নিচের ঘরে আছিস বাবা, তুই নিচের ঘরে আছিস। সতীশ কোথায়, সতীশ কোথায়? সতীশের এখনো জ্ঞান আসেনি বাবু, সতীশের এখনো জ্ঞান ফিরে আসেনি। তারপর শুনলাম রাত্রি ৪টে নাগাদ আমরা নাকি দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গিয়ে গোঁ গোঁ করতে থাকি। সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন। পাকা ৩ ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয়। ডাক্তার এসে বলে গিয়েছিলেন, ভয়ের কোনো কারণ নেই, একটা সাডেন শক পেয়েছে আর কি। জ্ঞান ফিরলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে। সতীশের জ্ঞান হতে সেও সেই আমারই মতো অবিকল উদ্ভট স্বরে কথা বলে গেল। আমি বিস্ময়ে সকলের পানে তাকিয়ে রইলাম। সতীশের মা বললেন, আগে ওই সর্বনাশের খাট বিদায় কর বাবা, আগে ওই সর্বনাশের খাট বিদায় কর। খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেয়া হলো। পরের দিন বিকালে অসংখ্য লোক বাড়ি ছেয়ে গেল। খাটটা বিক্রি হলো, শেষ পর্যন্ত ২,০০০ টাকায়। এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল। মাঝখান থেকে কিছু লাভ তো হলো, বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়ে দিতে হতো। এখন মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি। একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে, একবার খোঁজ করে দেখা যাক তো। কিন্তু সেই অতৃপ্ত আত্মা, যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ওই ব্যাধির ভয়ে খাটের ওপর জীবিত অবস্থায় শুতে দেয়নি, সে কি আজ তৃপ্ত হয়েছে, না এখনও ওই খাটের পিছনে প্রতি রাতে রাতে ঘুরে মরে, কাউকে ওর ওপর শুতে দেবে না বলে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্প পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী।